এখানে কোরআন ধরে ওয়াদা করার কি আছে? তুই পারবি কিনা বল, না পারলে তোর সাথে যোগাযোগ রাখবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন, তুমি তুমি জেল থেকে বের হইছো নাকি? হ্যাঁ, আমি না বের হই নাই, জেল থেকেই কল দিচ্ছি। কিন্তু এইটা যে আমি কিভাবে বুঝলা? তোমার বয়স শুনে চিনছি। ও আচ্ছা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আরে সব বাদ দাও, এগুলো আমি মনে রাখি নাই। আমি তখন ক্ষমা করে দিয়েছি। সত্যি তোমার মতো মেয়ে হয় না, কত গালি দেই, কত বকা দেই, তারপরও আমাকে এত ভালোবাসো। শোনো, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন আন্টির বাড়িতে। আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক ফেরা দিছে আমার আব্বু, স্কুলে যেতে দিত না। তোমাকে জেলে দেখতে আসার জন্য বের হয়েছিলাম, কিন্তু দেখতে পারিনি, তাই আন্টির বাড়িতে চলে আসছি। বাড়ি থেকে বের হইছো কেন? তো কি করতাম, তুমি জেল আর আমি বিয়ে করে ফেলতাম। তখন জেল থেকে বের হয়ে বলতে, মেয়েরা স্বার্থপর বেঈমান, এগুলো বলতে আর কি। ওকে, 5 দিন পর কথা হবে, টাইম শেষ, ফোন নিয়ে যাবে। ওকে যান, তোমাকে অনেক মিস করি, রাত হলে অনেক কান্না করি। কান্না করো না, কিছুদিন পর বের হব। ওকে যান। দশ দিন পর শাওন জেল থেকে কল দিছে। এরপর সে মাঝে মধ্যে কল দিত, কথা বলতাম। এরকম চলতে চলতে 43 দিন পর সে জেল থেকে বের হলো। এর মধ্যে আমার একটা জব হলো। পরের দিন সে দেখা করলো। শারমিন, কই তুমি? নিতে আসো। ওকে, আসতেছি। A few moments later. এখানে জব করো? বাড়ি থেকে কার জন্য বের হইছো? এটা কেমন কথা? তোমাকে দেখতে জেলে গেছিলাম, ওখান থেকে আন্টির বাড়িতে চলে গেছি, আর বাড়িতে যাইনি। আমার জন্য বের হইছো নাকি অন্য কারোর জন্য, সেটা তুমিই ভালো জানো। সত্যি তোমার জন্য। এতদিন পরে এসে এই কথাটা বলতে পারলা? আমি কেমনে বিশ্বাস করব? কি করতে হবে? কি করলে বিশ্বাস করবা? আগে তোমার মোবাইলটা দাও। আচ্ছা ঠিক আছে, নাও। তোমার মোবাইলে ছেলেদের নাম্বার কেন? এগুলো আমার চাচা মামাদের নাম্বার। তুই মিথ্যা কথা বলতে আসছো। সত্যি বলতেছি। তোকে আমি চিনি, তুই কি রকম। তুমি আমাকে থাপ্পড় মারলা? হ্যাঁ, মারছি। কি করলে বিশ্বাস করবে বলো? যা বলবো তা করতে পারবি? পারবো। কোরআন ধরে ওয়াদা করতে পারবি আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না? আমি যা বলবো তা শুনতে হবে, আমার কথা মতো চলতে হবে, পারবি তুই? এখানে কোরআন ধরে ওয়াদা করার কি আছে? তুই পারবি কিনা বল, না পারলে তোর সাথে যোগাযোগ রাখবো না। তোমার জন্য বাড়ি থেকে বের হয়ে জব করতেছি, কত পাগলামি করছি, হাত কাটলাম, এত কিছু করার পরও অবিশ্বাস করতেছো। হ্যাঁ, মেয়েদের বিশ্বাস নেই। আমি কোরআন ধরে ওয়াদা করলে তোমার থেকেও করতে হবে। আচ্ছা, ধরে ওয়াদা কর।
আমি ওয়াদা করতেছি তুমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো না। তুমি যা বলো তা শুনবো। যদি তুমি পাল্টে যাও তখন কি করব? যদি এরকমটা হয় তাহলে অন্য কারোর সাথে কথা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি পাল্টে যাবে? না, যদি হয় তাহলে আর কি। আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমাদের প্রতিদিন কথা হতো। সে আমার ফেসবুক পাসওয়ার্ড, ডেবিট কার্ড সব নিয়ে নিছে। আমিও দিয়ে দিলাম। আর আমার প্রতি মাসে যা স্যালারি পাইতাম সব তাকে দিয়ে দিতাম। আমার টাকা লাগলে তার থেকে নিতাম। আর সে মাঝে মধ্যে দেখা করতে আসতো। আসলে আমাকে মারতো, একটা না একটা ভুল ধরে এরকম পাই এরকম সব সময় মারতো। কিন্তু তারপরও আমি কিছু বলতাম না, সব সহ্য করতাম। কষ্ট পাইলেও তাকে বলতাম না, কারণ সে যদি আমার কষ্ট বুঝতো তাহলে কোনোদিন আমি মারতো না। আর আমি তো কোরআন ধরে শপথ করছি, তাই শাওন যা যা বলতো সব শুনতাম, মেনে চলতাম। আর জবরা হলে আমাকে বারবার ব্লক দিত, স্যালারি পাওয়ার আগে খুলে দিত। এরকম করতে করতে আর একটা বছর চলে গেল। এখন 2 বছর আমাদের রিলেশনশিপ। এরপর আমি নক দিলাম। কি করো? কলেজ থেকে আসলাম। তুমি কি করো? আমি জব থেকে আসলাম। ও আচ্ছা, একটা কথা ছিল। বলো। আমার চাচির বাসায় বেড়াতে আসবা? আসবো। তোমাকে তো অনেকবার বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে এসো। ওকে। পরের দিন আমি গেছি। আমি যাওয়ার পর ওর শাস্তি, ওর শাশুড়ি বোন সবাই অনেক খুশি হয়েছে। তারপর সবাইকে ঘুরতে নিয়ে গেছি। যাওয়ার সময় বাড়ি কেউ না দেখে মতো গেছি। ওর আম্মু দেখলে সমস্যা হবে, তাই যাওয়ার সময় আমাদের সাথে ওর চাচাতো বোন গেছে। আগে সে লাইক করতো। ওখানে যাওয়ার পর দেখি শাওন শুধু ওই আপুদের সাথেই কথা বলতেছে, আমার সাথে কথা বলতেছে না। তারপর আমি রাগ করে কিছু না খেয়ে চলে আসছি তার শাশুড়ির বাড়িতে। রাগ করে চলে আসছি, এই জন্য শাওন আমাকে বেল দিয়ে অনেক মারছে। তার শাশুড়ি বলতেছে তুমি এত মায়ের কে ওর সাথে কথা বলবে? আমি বললাম শাওন আমাকে যত মারুক না কেন, তারপরে তার জন্য অনেক মায়া হয়, তাকে ছাড়তে পারবো না। আমার কথা শুনে আমাকে মারছে যেগুলো দেখে তার শাশুড়ি কান্না করে দিছে। পরের দিন আমি চলে আসছি, কিন্তু শাওন আমাকে ব্লক করে দিছে। তার সাথে কথা বলতে পারতেছি না, তাই আমি হাত কাটলাম। তারপর অন্য আরেকজনের মোবাইল থেকে তাকে হাত কাটার ছবি দিয়েছি। আমি মারা গেলে তো তোমার কোনো কিছু যায় আসে না। দোয়া করো তাড়াতাড়ি মারা যায় মতো। তুই আবার হাত কাটছো? কি করব, তোমার এগুলো সহ্যও করতে পারতেছি না, আবার তোমাকে ছাড়তেও পারতেছি না। বারবার মারো, ব্লক দাও, তাই নিজেকে আঘাত করলাম। আচ্ছা তুই এখন দেখা কর। কোথায়? আবার মারার জন্য? তোরে যা বলছি তা শোন, যদি না আসো কি যে করবো নিজেও জানি না। তাড়াতাড়ি আয়। A few moments later. বলো, কেন ডাকছো? তোর হাতটা দেখা তো। কেন? দেখাবি কি না? এই তো দেখো। তুই হাত কাটছো কেন? তুমি যে কষ্ট দাও, বলতে গেলে এগুলো কিছু না। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি হাত। কেন? এমনি দেখবো। না, একবার দেখাইছি তো। দেখাবি কি না? ওকে দেখো। তারপর সে আমার হাতে মরিচ লাগাই দিয়েছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, আমার হাত অনেক জ্বালা করতেছে। শাওন বলল এবার বুঝ মজা, এরকম বলে চলে গেল। তারপর আমি বাড়ি চলে আসলাম। তাকে আমি আর নক দিই নাই, সে আমাকে ব্লক দিছে।
রাতে আমার গায়ে জ্বর আসছে, হাতে জ্বালা কমে নাই। পরের দিন ব্লক থেকে কুলো দিয়ে বললাম, কই তুই? তোর ফোনে টাকা পাঠাইছি, ডাক্তার দেখা গিয়া। লাগবে না, আমি ডাক্তার দেখাবো না। আবার ব্লক খাবি? দাও, সমস্যা নাই। সত্যি কোনো সমস্যা নাই? বলছি তো। আচ্ছা, আবার ব্লক করতেছি। ওকে। তারপর সে আমাকে আবার ব্লক দিয়ে দিছে। আমি তাকে সত্যি অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। সে সব সময় আমাকে ব্লক দিত, স্যালারি পাওয়ার আগে খুলে দিত, আর দেখা করলে মারতো। এরকম করতে করতে 10 মাস চলে গেল। এখন আমাদের রিলেশনের বয়স 2 বছর 10 মাস। তারপর সে আমার নক দিল। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি তোমার সাথে আর রিলেশন করতে পারবো না, ব্রেকআপ করব। কেন, কি হয়েছে? কিছু না। কিছু না মানে? যখন তখন ঘুমের ওষুধ খাও, হাত কাটো। আরে এসব আমি কার জন্য করি? তোমার জন্য বাড়ি থেকে বের হইলাম, তোমার জন্য জব করতেছি, সব টাকা তোমাকে দিই। ঘুমের ওষুধ খাইলে তোমার জন্য খাই, হাত কাটলে তোমার জন্য কাটি। তোমার থেকে কত মায়ের খাইছি, তোমার জন্য আমার সব বান্ধবীদের সাথে সম্পর্ক খারাপ করলাম, তোমার জন্য কোরআন ধরছি, আর সেই তুমি বলতেছো ব্যাকআপ করবে। হ্যাঁ, করব। কেন বলো? নাকি বাড়িতে টাকা দিব বলছি এই মাসে, এজন্য? তবে তো বলছি, আমি ছাড়া অন্য কাউকে টাকা দিলে ব্রেকআপ করে দেব। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাকআপ করা লাগবে না। সবসময় তো তুমি করো ব্যাকআপ, আজকে না হয় আমি করি। ওকে যাও, আজ থেকে ব্যাকআপ লাগবে না এরকম ভালোবাসা। সত্যি তো? সত্যি। ওকে, ব্লক দিচ্ছি। আরে ওয়েট, কেন? আমি দিচ্ছি ব্লক। আজকের পর থেকে আমাকে আর নক দিবে না। এরপর থেকে আমি তাকে নক দিই নাই, সেও দেয় নাই। তবে আমার অনেক কষ্ট হচ্ছে, তাকে বলতে পারতেছি না। রাতে ঘুমানোর সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, খাওয়া দাওয়া ঠিক মতো খাইতাম না, সারা দিন রাত কান্না করতাম। তবে তাকে আর নক দিতাম না। এরকম করতে করতে আর 1 মাস গেছে। 1 মাস পর সে এসে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমি কিছু বলি নাই। এরপর থেকে আমি আর একটা মোবাইল নিছি, ছোটো। তারপর দেখি শাওন কেমনে কেমনে আমার নতুন নাম্বার পেয়ে গেছে, সেই নক দিল। তোকে সুখে থাকতে দিব না। আমার নাম্বার কই পাইছেন? তোকে বলবো কেন? তাহলে এত রাত আমাকে ডিস্টার্ব করিয়েন না, আমি আপনাকে মনে রাখতে চাই না। ব্লক দিচ্ছি। তুই একটা নাম্বার ব্লক দিলে কি হয়েছে? আমার 1000টা সিম আছে। কেন এরকম করতেছেন? আপনি তো নিজ থেকেই ব্যাকআপ করতে চাইছেন, এখন এত রাতে নাটক করতেছেন কেন? কি কারণে ডিস্টার্ব করতেছেন? আমাকে 10,000 টাকা দে। আমার কাছে টাকা নাই, বাড়িতে দিয়ে দিছি, আর যা আছে তা আমি মোবাইল নিব। তুই টাকা দিবি কিনা বল, না হলে কিন্তু। না হলে কি? আজ পর্যন্ত 2 লাখের উপরে দিছি, তারপরেও টাকা চাচ্ছ? না দিলে কিন্তু তোর ছবি ফেসবুকে দিব। আমার ছবি ফেসবুকে দেওয়ার জন্য পাবে কই? তোর মোবাইল আমার কাছে, এটা মনে রাখিস। এখানে অনেক ছবি আছে তোর। কেউ চিনবে না আমাকে,
বোরকা পরা ছবি। ছবি এডিট করে অনেক রকম বানানো যায়। আমার সাথে কেন এরকম করতেছেন? টাকা দে, তারপর আর জ্বালাবো না। 10,000 টাকা দিয়েছি, দেখেন আমার কাছে সত্যি আর টাকা নেই। আচ্ছা ঠিক আছে। A few moments later. আবার কি ফিরে আসা যায় না? আমি তোমাকে অনেক ভালোবাসি। লাগবে না এরকম ভালোবাসা। আমাকে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করবেন না প্লিজ। ভাই, মাফ চাই। এরপর আমার জবটা ছেড়ে দিছি। সে এখানে এসে ডিস্টার্ব করতো, আমার সাথে কথা বলতে চাইতো। এরপর আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার টাইফয়েড পজিটিভ, হাতে টাকা নাই, জব নাই, যাকে 3 বছর ধরে ভালোবাসলাম সেও নাই, হাতে বড় মোবাইলও নাই। সব মিলিয়ে ডিপ্রেশনে চলে গেছি। বাড়িতে বলতে পারতেছি না এত সমস্যা। তাদের কাছ থেকে টাকা চাইলে বলবে এতদিন জব করছিস, এত টাকা কই গেছে, এরকম বলবে। তাই বাড়ি থেকে টাকা নিয়ে নেই, কিছু বলিও নাই। কিছুদিন পরে দেখি শাওন আমার ছবি ফেসবুকে দিছে আমার আইডি থেকে। এগুলো দেখে আমি আর পারতেছি না কষ্ট সহ্য করতে। তারপর সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব। তারপর একটা ফার্মেসিতে গেছি বিষের জন্য, কিন্তু দেয় নাই। বাসায় চলে আসলাম। এরপর মনে পড়লো আমার একটা পরিচিত ভাই আছে পুলিশ, ওনাকে কল দিয়ে সব বললাম। এরপর উনি শাওনকে ডেকে এনে আমার সব ছবি ওনার সামনে ডিলিট করেছে। শাওন এরপর থেকে আমাকে আর ডিস্টার্ব করে নাই। আমাদের রিলেশন ছিল 3 বছর। 2020 সালের জুন মাসে শুরু হয়েছে, 23 সালের জুন মাসে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের 2 মাসের পর শুনি সে আর একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করে ফেলছে। এইদিকে আমি তাকে বলতে পারি নাই, সে অন্যদিকে বিয়ে করে ফেলছে। এত মার খাইলাম তার থেকে, কোরআন ধরলাম, হাতে ব্লেড মারলাম, এতে কিছু ত্যাগ করার পরও তাকে পাইলাম না। কি ভাগ্য আমার, কি ভাগ্য! আমার চাওয়া ফিওনেসটাকে কেউ একজন সাধনা ছাড়া পেয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তবে মনে পড়লে অনেক খারাপ লাগে, যে পুরুষের কাছে নারী ভালোবাসা শিখে, যার জন্য চোখের অশ্রু ফেলে, রাত জাগে, যার কথা ভেবে রোজ বসে আসতে ইচ্ছে করে, যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয়, নারী সেই পুরুষটাকে পায় না। সব কিছু বাদ দিয়ে একটা কথা বলতে চায়, সে তার সংসার জীবন নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, দোয়া রইল। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে? পুরো গল্পটা যারা যারা একেবারে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং শেষ পার্ট দেখছেন, আজকেরটা বললেন, ঠিক আছে? মানে আমাদের সমাজে আমাদের ছেলেদের ভিতরেই এরকম কিছু ছেলে থাকে যারা একরকম বাজের উপরের যেটা থাকে না, একেবারে শেষ প্রান্তে চলে যায়, ওই রকম পুরাই নষ্ট। মানে ওদের কাছে কোনো চিন্তা ভাবনা বা মন মানসিকতা, কোনো মায়া বলতে কিছু থাকে না। যেরকম এই গল্পের ভিতরে যে ছেলেটা ছিল, যেরকম অত্যাচারটা করছে মেয়েটার উপর, তারপরও কি মেয়েটা কিন্তু ছাইড়া যায় না, ছিল, কিন্তু সে রাখে নাই। সে বিভিন্ন রকম ভাবে অত্যাচার কইরা তারপর নিজেই সইয়া গেছে। আর এইখানে ছেলেটার একটা দিক খেয়াল করছি, যেটা ছেলেটার ফিজিক্যালি কোনো চাহিদা ছিল না। মানে গল্প যতটুকু বলছে ততটুকুতে সে শো করে নাই থাকলেও, ঠিক আছে, কিন্তু ছেলেটার একটা বাজে অভ্যাস ছিল কি, সে জুয়া খেলতো। যেরকম 1xBet, মিলবেট, এইরকম কিছু সাইড আছে না বর্তমান খেলাধুলার, ওই সব সাইডে নাকি সে টাকা নষ্ট করতো, এরকম একটা অভ্যাস ছিল। বুঝতে পারছেন? এরকম কিছু ছেলে আছে 100-র ভিতর 5% যারা এইসব অন্য সব দিকে আসক্ত থাকে, মেয়েদেরকে অত্যাচার করে। তো সে খুব ভালোভাবেই ঠকছে এবং বর্তমানে সে নিজেরা রিকভারি করে নিছে আলহামদুলিল্লাহ। এইসব মানে এত সিরিয়াস রিলেশন। আর কথা হয়েছে কি, মেয়েটা প্রচুর বোকা। এতবার ঠকানোর পর, এত কিছু করার পর কেন ওই মেয়ের মানে ওই ছেলের পিছনে পড়ে রয়েছে, এটাই হয়েছে বড় কারণ, ঠিক আছে?
কেমন লাগছে জানাইবেন গল্পটা, ওকে? আর ভয়েসটা যে দিছে তারই গল্প, কখনো গল্পে ভয়েস দেয় নাই, প্রথমবার একটু অন্যরকম ছিল। যাই হোক, সব মিলিয়ে ঠিক আছে। আপনাদের কাছে কেমন লাগছে? আর ছেলেটা যদি সামনে পাইতেন কি করতেন? আমার তো গল্প শুনে প্রচণ্ড রাগ উঠছিল, আপনাদেরও কি এমন উঠছে? তো জানাইবেন, ঠিক আছে? আর কি, আর আমাদের কাছে গল্প শেয়ার করতে চাইলে পেজে নক দিবেন, পেজ ডিসক্রিপশনে, ঠিক আছে? বাই।